প্রচণ্ড তাপদাহে নাকাল জনজীবন, বাড়ছে রোগবালাই, হুমকির মুখে ফসলের ক্ষেত। সেনাবাহিনীর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সুদের হার বাড়ায় বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব, কমেছে সঞ্চয়পত্র বিক্রিও। সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, দেশে বিভিন্ন হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শরীয়তপুরে শিশুসহ ডায়রিয়া আক্রান্ত 2 শতাধিক। এমন পরিস্থিতিতে বেশি করে তরল জাতীয় খাবারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে মেহেরপুর ও পাবনায় হিট স্ট্রোকে মারা গেছেন 2 জন। এদিকে অতিরিক্ত গরমে ক্ষতির মুখে ফসলের ক্ষেত। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট মাসুম আলিসার। যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া খুলনা ও ঢাকা বিভাগের তীব্র এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও বরিশাল বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরম বাতাসে দিশেহারা হয়ে পড়েছেন রাজশাহীবাসী। এমন পরিস্থিতিতে সেখানে 7 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে মাইকিং করা হচ্ছে। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, তাপমাত্রা রাত বৃদ্ধি করতে পারে 2-1 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে খুলনায় বাড়ছে প্রখরতা। চরম বিপাকে নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, ভ্যান ও রিকশা চালক, ব্যাটারি চালিত ইজি বাইক চালকরা। জ্বর, মাথা ব্যথা ও পেটের পীড়ায় ভুগছে মানুষ। বাইরে হলে মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে। যে অটো রিকশা ছিল ওই অটো রিকশায় থাকাই ভালো ছিল, যে চালাইলে একটু বাতাস লাগতো। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর ভিড়। প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত সহ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গরম যতটা অ্যাভয়েড করা যায়, সেক্ষেত্রে রোদে যত কম বের হওয়া যায় বা রোদে বের হলেও আমরা যদি ছাতা ব্যবহার করি। শরীয়তপুরে 36 ঘন্টায় 6 উপজেলায় শিশুসহ 2 শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। সদর হাসপাতালে বেডের তুলনায় 6 গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অনেকের জায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে। চিকিৎসকরা জানান, প্রচণ্ড গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। এছাড়া সর্দিজ্বর ও ঠান্ডাজনিত রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে। এই মুহূর্তে আমাদের ডায়রিয়া জনিত যে রোগগুলা সেটা হচ্ছে বেশি বাড়ছে, প্লাস হচ্ছে অ্যাকিউট মানে গ্যাস্ট্রোএন্টারাইটিস, সাথে পেটের ব্যথা, সাথে সাথে আরও সিজনাল ফ্লু, যেমন এই গরমের কারণে ঠান্ডাজনিত সমস্যাও কিন্তু কিছু বাড়ে। গাইবান্ধায় ক্ষতির মুখে বিস্তীর্ণ চরাঞ্চল সহ 7 উপজেলার অপরিপক্ক পাট ও তোষা গাছ। তাপদাহে মারা যাচ্ছে পাট গাছও। জমিতে সেচ দিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানান চাষিরা। বৃষ্টির পানির অভাবে পাট মারা গেল, মেশিনের পানি দিয়েও তো কুল পাচ্ছি না পাট। তীব্র থেকে তীব্র তাপদাহে পুড়ছে পাবনা জেলা। শহরের রূপকথা মোড়ে হিট স্ট্রোকে মারা গেছেন একজন। উঠতি বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় যশোরের কৃষক। ধান ঘরে তোলার আগ মুহূর্তে বেড়েছে সেচ খরচ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় 10% ধান কেটেছেন কৃষক। এ অবস্থায় খেতে 5 মিলিমিটার পর্যন্ত পানি ধরে রাখার পরামর্শ তাদের। মেহেরপুরের শ্রমজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গাংনীতে হিট স্ট্রোকে মারা গেছেন এক গৃহবধূ। ময়মনসিংহে তীব্র তাপদাহে ওষ্ঠাগত মানুষের অবস্থা। দিনের বেলায় প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। আয় রোজগার কমে যায় বিপাকে দিনমজুর ও রিকশা চালকরা। আমাদেরকে প্রচুর পরিমাণে তাদেরকে বলবো পানি খেতে হবে। শুধু সাদা পানি না খেয়ে তারা যেন লবণযুক্ত পানি, বিশেষ করে খাবার স্যালান খায়, আর ঠান্ডা স্থানের জন্য, বিশেষ করে গাছের ছায়ার জন্য বিশ্রাম করে ফাঁকে ফাঁকে। এই গরমে সুস্থ থাকতে বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী মানিক শিকদার। তার থেকে সরাসরি জানবো সেখানকার খবরাখবর। মানিক, আমরা জানি তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত এবং চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। এই মুহূর্তে আপনার কাছে কি কি খবর আছে আমাদেরকে বিস্তারিত জানান। আমরা দেখতে পেলাম যে সারা দেশের যে চিত্রটা আমরা পেয়েছি, সেই চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে গতকালকে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, এবং সেটা 42.5 ডিগ্রি, যা বলছেন।
আজকে আমরা যেটা দেখছি আবহাওয়া অফিসে এই মুহূর্তে আমি আছি, এখানে যশোর বা অন্যান্য যে গতকালকে যে তীব্র তাপপ্রবাহ ছিল সেখানে হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু আবহাওয়াবিদরা যেটা বলছেন এই মুহূর্তে আজকের যে তাপমাত্রা সেটা রংপুর বিভাগের একটু বাড়তে পারে, কিছু কিছু জায়গায় কমতে পারে। আমি আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ওমর ফারুক সাহেব আছেন, ওনার সাথে আমি একটু কথা বলতে চাই যে আজকে আমরা একটু সর্বশেষ যদি তথ্যটা আমরা জানতে চাই, একটু যদি বলতেন। গতকালকে আপনারা জানেন যে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয়েছে, অতি তীব্র তাপপ্রবাহ 42.6 ডিগ্রি সেলসিয়াস। যশোর ছাড়াও পাবনা এবং চুয়াডাঙ্গাতেও অতি তীব্র তাপপ্রবাহ ছিল। এছাড়া রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহ ছিল। এই তাপমাত্রা আজকের যে পূর্বাভাস সেটাতে বলা হয়েছে যে তাপমাত্রা যে গতকালকে যেরকম ছিল তো এই কাছাকাছি থাকবে, হয়তো দু এক জায়গায় কিছুটা কমতে পারে। তবে রংপুর বিভাগে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দিনগুলোতে যদি আমি বলে থাকি কাছাকাছি থেকে সামান্য 24-25 তারিখের দিকে কমার সম্ভাবনা রয়েছে। এই তাপপ্রবাহ কতদিন অব্যাহত থাকতে পারে? এবং 24-25 কমার পর আবার এটা বৃদ্ধি পেয়ে আবার 27-28 তারিখের দিকে আবার এই যে তীব্র থেকে অতি তীব্র এই অবস্থা আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা? বৃষ্টি আমরা যে সামনে আজকে থেকে 3 দিনের যে পূর্বাভাস আছে সেখানে শুধু সিলেট এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়া দেশের অন্যত্র মূলত প্রধানত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর 24 একটু মেঘাচ্ছন্ন থেকে দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে 24-25-এর দিকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওভারঅল যদি আমি বলি যে সারা এপ্রিল মাস জুড়েই কিন্তু এপ্রিল মাসের আর বাড়তি যে কয়েকদিন আছে এই কয়েকদিনই কিন্তু তাপপ্রবাহ থাকবে, হয়তো মৃদু থেকে মাঝারি মধ্যবর্তী সময় থাকবে আর অন্যান্য শেষের দিকে এসে। অসংখ্য ধন্যবাদ। আফিফা যেটা বলছিলেন ওমর ফারুক আবহাওয়াবিদ, যে এই তাপপ্রবাহ কিন্তু অব্যাহত থাকবে অন্ততপক্ষে আরও সপ্তাহ খানেক, এবং যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে 3 দিনে সেটা চলছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে বিশেষ করে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত যে সময়টা, সেই সময়টা একটু সাবধানে থাকার নির্দেশনা দিয়েছেন এবং ঝিলে ঢালা পোশাক, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করার নির্দেশনা আছে। আর একটা তথ্য যেটা স্কুল, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় এবং আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার। বাংলাদেশ সেনাবাহিনীর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলে সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান। কমপ্লেক্স উদ্বোধন শেষে স্মারক বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর সংগ্রহশালার নানা উপকরণ। আনুষ্ঠানিকতা শেষে দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী। সুদের হার বৃদ্ধির কারণে বাড়ছে ব্যবসার খরচ, সরাসরি প্রভাব পড়েছে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে। ব্যাংক আমানতে নিশ্চিত উচ্চ মুনাফা পাওয়ায় পুঁজিবাজারের মতো ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছে সাধারণ মানুষ। পাশাপাশি সঞ্চয়পত্র বিক্রিও কমেছে। আরও জানাচ্ছে মেহেদি হাসান। গত মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.81%, আর গত এক বছরে এর গড় 9.69%। এই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে নীতি সুদ হার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ মুদ্রানীতিতে এ হার 0.52% বাড়িয়ে 8% করা হয়েছে। ফলে এখন মেয়াদি আমানতে কোনো কোনো ব্যাংক সর্বোচ্চ 12 থেকে 13% পর্যন্ত সুদ দিচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনও খুব বেশি সফলতা না মিললেও কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে বেড়েছে ব্যাংক আমানত। 30 সেপ্টেম্বর 2023 দেশের ব্যাংক খাতে মোট আমানত ছিল 17,13,134 কোটি টাকা, আর 31 ডিসেম্বর 2023 তা বেড়ে উন্নীত হয় 17,49,132 কোটি টাকায়। সবশেষ মুদ্রানীতির পরও এই ধারা অব্যাহত আছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কয়েক মাসের ডিপোজিট দেখেন, ব্যাংক আমানত দেখেন, তাহলে সেখানে দেখতে পারবেন যে ব্যাংক আমানতের পরিমাণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে ব্যাংকের সুদের হার বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে সঞ্চয়পত্র বিক্রিতে। গ্রাহকরা সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙাচ্ছেন বেশি।
চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে সঞ্চয়পত্র নিট বিক্রির ঋণাত্মক পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮,৮৯২ কোটি টাকা। অন্যদিকে আমানতে সুদের হার বৃদ্ধির বিপরীতে বিনিয়োগের আরেক ক্ষেত্র পুঁজিবাজারে চলছে অস্থিরতা। ফলে স্বাভাবিকভাবেই মানুষ এখন পুঁজিবাজারে বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। টাকা তো পুঁজিবাজারে ফ্লো করতে হবে ব্যাংক থেকে, মানি মার্কেট থেকে। তো মানি মার্কেটেই যেখানে এরকম সংকট চলছে তারল্যের, সেখান থেকে পুঁজিবাজারে যে তারল্য প্রবাহ হবে সেই সম্ভাবনা খুব কম। যারা ধরেন হয়তো বাজারে একদম ফিক্সড আর্নিংসের দিকে যারা যেতে চায় তারা সাধারণত কিন্তু ওই ইনস্ট্রুমেন্টগুলোর দিকে যাবে, বাট ক্যাপিটাল মার্কেটে যারা আসে তারা হচ্ছে যারা স্পেকুলেশন লাইক করে। এখন ওই জায়গাটা একটা স্ট্রং স্মার্ট যে ফান্ডের সাপোর্ট, সেই সাপোর্টটাও তারা আনছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF 2023 সালের 30 জানুয়ারি যে 4.7 বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে, তার অন্যতম শর্ত ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সুদের হার বাড়ানো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দফতর সম্পাদক মোহাম্মদ জিয়াউর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 6 এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা মণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকদের সভা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের এমন কার্যক্রমকে দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থী হিসেবে গণ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পরে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি পদ থেকে তাকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। সিরাজগঞ্জে যমুনা নদীর আরেক সমৃদ্ধির স্মারক এই সেতু এখন পুরোটাই দৃশ্যমান। কিছু কাজ বাকি থাকায় আগামী ডিসেম্বরে শেষ হবে পুরো কাজ, জানান কর্তৃপক্ষ। 2025 সালের জানুয়ারিতে খুলে দেওয়া হবে রেল সেতুটি। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। যমুনার বুকে দাঁড়িয়ে দেশের সমৃদ্ধিকে যেন জানান দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উত্তর পাশেই নির্মিত হচ্ছে 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে সেতুটি। জাপানের জাইকা ও সরকারের যৌথ সহযোগিতায় 16,780 কোটি টাকা ব্যয়ে 2020 সালের 29 নভেম্বর শুরু হয় রেল সেতুর কাজ। টাঙ্গাইল সিরাজগঞ্জ 2 ভাগে বিভক্ত করে করা সেতুর কাজটি এখন শেষ পর্যায়ে। 50টি পার নির্মাণের পর 49 নম্বর স্প্যান বসানোর মধ্য দিয়ে এ সেতু এখন দৃশ্যমান। রেল সেতুর অন্যান্য কাজ আগামী ডিসেম্বরে শেষ হলে 2025 সালের জানুয়ারিতে খুলে দেয়া হতে পারে, জানালেন প্রকল্প পরিচালক। অন্যান্য কাজ শেষ করে ডিসেম্বরের শেষ নাগাদ আমাদের প্রকল্পটা ফুল কমপ্লিট হবে, এটাই আমাদের টার্গেট বেসিক্যালি। দেশি বিদেশি 5 সহস্রাধিক শ্রমিক, কর্মচারী ও প্রকৌশলীরা সেতুটির বাস্তবায়ন ও দেশের বৃহৎ রেল সেতু নির্মাণের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত তারা। টাফ ছিল প্রথম দিকে, খুব হতাশ লাগতো যে কাজটা কেমনে শেষ হবে, কতদিনে শেষ হবে, এত বড় একটা কাজ আমরা শেষ করতে পারবো কিনা। সেটা কিন্তু বলতে পারি আমাদের অনুভূতি বলে আছে শেষ করা যাবে না। তার সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট এটা। আমি নিজে খুবই গর্ববোধ করি এরকম একটা দেশে মেগা প্রজেক্টে আমি কাজ করতে পারছি। দাবি উঠেছে আগামী বিজয়ের মাসেই রেল সেতু উদ্বোধনের। উত্তরবঙ্গ ঢাকা আগামী যে রেলগুলো আছে এগুলো খুব ভালোভাবে যাতায়াত করবে, আমাদের জন্য একটা অভূতপূর্ব কাজ করেছেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী। উপরে কাজটা শেষ হয়েছে, তা আসলে আমরা খুবই আনন্দিত দেখে। আমরা এই বঙ্গবন্ধু সেতুর জন্য পুরো উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের আংশিক আমরা সুবিধা ভোগ করব। উত্তর জনপদ রাজধানীর সাথে তথা সারা পৃথিবীর সাথে কানেকশন হয়ে গেল। উন্নয়ন হবে মানুষের, উন্নয়ন হবে শিল্পের, উন্নয়ন হবে কর্মের। 1998 সালের 23 জুন বঙ্গবন্ধু সেতু চালুর পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়। 2008 সালে হঠাৎ বঙ্গবন্ধু সেতুতে ফাটলের কারণে কমিয়ে দেয়া হয় ট্রেনের গতি। বর্তমানে ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে প্রতিদিন 38টি ট্রেন পারাপার করা হচ্ছে পুরনো রেল সেতু দিয়ে। রত্না জামান, 21 টেলিভিশন।
শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রচণ্ড তাপদাহে নাকাল জনজীবন, বাড়ছে রোগবালাই, হুমকির মুখে ফসলের ক্ষেত। সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সুদের হার বাড়ায় বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব, কমেছে সঞ্চয়পত্র বিক্রিও। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।